আমি ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি, তবে ২০২৪ সালে কোটা আন্দোলনকারী ছাত্রদের রক্তঝরা মৃত্যু দেখেছি, যেটা আমার নিজের চোখের সামনে ঘটেছে। খুব মর্মান্তিক একটা দৃশ্য দেখেছি। এই দৃশ্যগুলো দেখার পর সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। আমি তানিয়া নূর। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক নিরাপদে আছেন, ভালো আছেন। কেমন আছেন আদৌ জানি না, তবে ভার্চুয়াল জগৎটা যেহেতু বন্ধই হয়ে গেছে, তো আসলে কারো সাথে কন্ট্যাক্টও করা যাচ্ছে না। অনলাইন তো দূরে থাক, কারোর সাথে কন্ট্যাক্টও করা যাচ্ছে না। কিভাবে যে কি থেকে কি হবে, আমাদের জন্য কি অপেক্ষা করছে, সেটাই হচ্ছে এখন মানে চিন্তার বিষয়। অনেক বেশি চিন্তায় পড়ে গেছি আমি। আসলে আমি এমন একটা মর্মান্তিক দৃশ্য দেখেছি, যেটা আমার আজও মানে আমার মনে হয় সারাটা জীবন মনে থাকবে। করোনার সময় একটা মহামারী রোগ ছড়াচ্ছিল, সেই রকম একটা দৃশ্য দেখেছিলাম। আর ২০২৪ সালে এই মর্মান্তিক মৃত্যুটা আমার সামনে দিয়ে গেল, এবং কি আমার বাসার সামনে কবরস্থানে দাফন করা হয়েছে। সেটা দেখে আমার খুব একদম মনের ভিতরে অনেক বেশি কষ্ট লাগছে। যতদিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো, ততদিন হচ্ছে আমার এই স্মৃতিগুলো মনে থেকেই যাবে। করোনার কিছু দৃশ্যপট আপনাদের সাথে আমি কখনো ইনশাল্লাহ শেয়ার করব। সেই দৃশ্যগুলো আমাকে অনেক কাঁদিয়েছে। আজকে প্রায় ৪-৫ বছর আমি কিন্তু এই করোনার দৃশ্যগুলোর কথা আমার মাঝে মাঝে খুব মনে পড়ে। কারণ তখন আমার আরাফ পেটে ছিল, তার মধ্যে হচ্ছে আবার আমি গ্রামে কিভাবে গিয়েছি, সেই কথাগুলো আমার যদি মনে পড়ে দু চোখ বেয়ে অঝরে কান্না করে দিই। আর হচ্ছে এখন যে কোটা আন্দোলনকারী ছাত্ররা, তারা যে এভাবে মৃত্যুবরণ করছে, শহীদি মৃত্যু হচ্ছে তাদের। যেমন আবু সাইদ একটা ছেলে রংপুরে, সেই ছেলেটার জন্য তো আমি যে আমার কলিজায় ফেটে কান্না করেছি, এতটাই কান্না করেছি আমি। যদিও আসলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। তার মা বোনের কান্না দেখে তারপর হচ্ছে তার বাবা বলেছিল যে চাল কিনে দিবে কে আমাদেরকে এবার। এই কথাগুলো না আমার হৃদয় খুব নাড়া দিয়েছিল। তো আসলে আমি যদি পড়াশোনা করতাম, সত্যি কথা আমিও কিন্তু মাঠে নেমে যেতাম, এভাবে ছাত্রদের মতো আমিও আন্দোলন শুরু করে দিতাম সবার সাথে একত্রিত হয়ে। মৃত্যু তো একদিন পর আছেই, একদিন আগে বা একদিন পরে হবেই, কিন্তু আমরা সবাই মিলে যদি এই আন্দোলনটাকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের কোটা আন্দোলনকারীর যে একটা সফলতা, সেটা ইনশাআল্লাহ খুব শীঘ্র চলে আসবে। তো আসলে রায়েরবাগের ঘটনাটা ঘটেছিল, তো এটা আসলে আমি শুনেছি অনেকবারই, কিন্তু শুক্রবার এত মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল রায়েরবাগে। তো আসলে আমি একটা ফার্মেসিতে গিয়েছিলাম সন্ধ্যার সময়, তো সেখানে এগুলা সব বলাবলি হচ্ছিল। তার মধ্যে দেখলাম যে ওখানে মানে আমার চোখের সামনে হচ্ছে এরকম, মানে এত বেশি লাঠি সোঁটা নিয়ে বের হয়েছে, এত বেশি মারামারি, যেটা আমার নিকটস্থ এলাকা, আমি যেখানে থাকি মেইন রোডে এগুলো হয়েছিল আমার সামনে। আমি তো পুরো আতঙ্কে মানে পড়ে গেছিলাম। তখন আমি যে আপনাদের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব, সেই রকম কোনো সুযোগও হচ্ছিল না। মানে আমি যে কন্ট্যাক্ট করব, কোনো ধরনের নেটওয়ার্কে পাচ্ছিলাম না। তো কোনো রকমে কষ্ট মষ্ট করে আমি ওখানে দাঁড়াইছিলাম, আবার অনেক লোকও ছিল, তার জন্য সাহস পেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। দেখলাম যে সবাই কিন্তু ভয়ে ভয়ে দোকানপাট সব বন্ধ করে দিয়েছে, রাস্তা একদম পাকা হয়ে গেছে। আমি যে কিভাবে আসব ওইটাই আমার টেনশানে ছিল। তবে আমার সাথে আরও 2-1 মহিলা ছিল, এদিক দিয়ে আসবে। তো তখন আল্লাহর উপর ভরসা করে আমি হচ্ছে ওই মহিলাগুলোর সাথে চলে আসলাম আর কি। তো এসে হচ্ছে তারপরে বাসায় বসলাম। বসার পরে দেখলাম যে এরকম রাস্তা দিয়ে একটা মিছিল আসতেছে। আসলে ওই কথাগুলো আমি না একটু মিউট করে দিয়েছি, কারণ যেই সব কথাগুলো ওনারা বলে আন্দোলন করেছে, সেগুলো যদি থাকে হয়তো বা সমস্যাও হতে পারে, যার কারণে হচ্ছে আমি ওগুলো মিউট করে দিয়েছিলাম। তো আসলে ওই ছাত্রটা গিয়েছিল মানে ওখানে যে রায়েরবাগ যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো দেখার জন্য। তো ওর মা কিন্তু বলেছিল, মানে নিষেধ করেছিল বা ওখানে যেন না যাওয়ার জন্য আর কি। তারপরে হচ্ছে ও কিন্তু মানে বলছে যে মা, আমি সহ তোমার 2টা ছেলে আছি, আমি যদি মারাও যাই, তোমার আরেকটা ছেলে আছে, তুমি এত ভয় পাও কেন? এই কথা বলে ছেলেটা বের হয়ে গেছে, একদম জিন্দা একটা মানুষ বের হয়েছে, আর বাসায় ফিরেছে লাশ হয়ে। মর্মান্তিক এই দৃশ্যটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তো আমি শুধু এটাই দোয়া করেছি আল্লাহর দরবারে, যে আল্লাহ, তার মা বাবাকে ধৈর্য ধরা তুমি ক্ষমতা দান করে দিও, আর তার মা বাবাকে এই বিপদটা বা এই কষ্টটা কেটে ওঠার মতো আল্লাহ তুমি তাদেরকে শক্তি দান করে দিও। আমি শুধু এই দোয়াটা করেছি আর অঝরে কান্না করেছি। আসলে আমি একদম খুবই ইমোশনাল। আমি যেই কোনো কিছুতে একদম দুর্বল হয়ে পড়ি, কারো কষ্ট দেখতে পারি না। আমি এরকম একজন লোক, মনে হয় যে নিজের যত কিছু আছে
আছে সব কিছুর বিনিময়ে হচ্ছে ওই মানুষটাকে হেল্প করি। আজকে আসলে আপনাদের সাথে আমি মানে কিভাবে যে কি ভয়েস দিচ্ছি আমি নিজেও জানি না। তারপরে যে দৃশ্যটা আমার চোখের সামনে দিয়ে গেল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি, কারণ হচ্ছে এটা আমার চ্যানেলের স্মৃতি হিসাবে থেকে যাবে। 1971 সালের যুদ্ধ যেহেতু দেখিনি, তো কোটা আন্দোলনকারী ছাত্রদের এভাবে রক্তজড়ার মৃত্যু দেখেছি, ওটা আমার চ্যানেলের স্মৃতি হিসাবে থেকে যাবে, যার কারণে আমি একটু শেয়ার করেছি। আর করোনার সময় দৃশ্যটা তো আমার চোখের সামনে এখনও ভাসে, যদিও আমি সেটা আসলে ভিডিও ক্লিপ করে রাখতে পারিনি। তো ওই দৃশ্যটাও আমার কাছে অনেক বেশি যুদ্ধের মতোই লেগেছিল, যেহেতু অনেক স্ট্রাগল করেছি। তো যাই হোক, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। আপনারা যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে প্রায় 3-4 দিন থেকে তো প্রায় 3 দিন কোনো ধরনের মানে অনলাইনই নাই, একদম নেট বন্ধ হয়ে গেছে। তারপরে যে কারোর সাথে ফোন করে কথা বলবো সেই সুযোগটুকুও নেই আমাদের বাংলাদেশে। তো আমার অনেক অনেক প্রিয় আপুরা সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, তারপরে হচ্ছে সাইপ্রাস থেকে, ইউকে থেকে আমাকে অনেক অনেক আপুরা ফলো করে থাকেন। তো আপুদেরকে বলবো আপনাদের ওখানে তো নেটওয়ার্ক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক নেই, যার কারণে আমি হচ্ছে ভিডিও শেয়ার করতে পারছি না। আর আমাদের বাংলাদেশের সবারই কিন্তু একই অবস্থা, কেউ কিন্তু কোনো ধরনের অনলাইনে নেই। তো একদম সবাই ঘরবন্দি হয়ে আছে আর কি। তো আপনারা সবাই আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, সবাই যেন সহি সালামতে ঘরে থাকতে পারে এবং কি সবাই যেন সকল বিপদ আপদ কাটিয়ে উঠতে পারে, সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই। আমিন। এখন হচ্ছে আমি আমার ঘরের সংসারের কাজগুলো করে নেব। ভিডিও করার কোনো মোড ছিল না, সত্যি কথা বলতে, বিশ্বাস করবেন কি না, গত 2-3 দিন আমি কোনো ভিডিও ক্লিপই করছি না, কারণ আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা। তো এদিক দিয়ে হচ্ছে ছাত্ররা আন্দোলন করছে, আরেক দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে একদম ঘরে বসা, তার কোনো কাজই নেই। তো কাজ আসলে টাকা ছাড়া তো আর এক মুহূর্ত চলা যায় না। এই যে ঢাকা শহরে কিন্তু চলতে হলে অনেক মানে রাত পোহালে টাকার প্রয়োজন হয়। আর হচ্ছে আমরা যে পানিগুলো খাই সেগুলো হচ্ছে কিনে খেতে হচ্ছে আমাদের, প্রতিদিন 10 টাকা করে আমরা পানি কিনে এনে খাচ্ছি। তো সব মিলিয়ে আসলে টাকা পয়সার একটু হিমশিম হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে মনটাও অনেক বেশি খারাপ। একদিকে এসব মর্মান্তিক ঘটনা, আরেকদিকে নিজের সংসারের এরকম অবস্থা দেখলে কার কাছে ভালো লাগবে। তো সব মিলিয়ে আসলে মনটা ভীষণই খারাপ আমার। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এমনিতে একটু ভেঙে পড়ি, সব অল্পতেই ভেঙে পড়া লোক আমি। তো আমি আসলে কঠোরভাবে থাকতে পারি না, এই আর কি আমার অবস্থা। তো এখন দেখলাম যে ঘরের টুকিটাকি কাজগুলো পড়ে আছে, ওগুলো করে নেব। আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে আসলে একটা ছড়ানো একটা পাত্রে ছিল, তো ওটা থেকে আমি বের করে ছোট্ট একটা বোতলে কেটে এখানে মানে লাগালাম আর কি। তো দেখলাম যে এটা মনে হচ্ছে হবে না। তো এটাকে আসলে কিভাবে যত্ন করতে হবে মানি প্লান্টের, আপনারা সবাই প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন। তো আমি আসলে গাছের প্রতি কি যত্ন নেব সেটা আমার কোনো ধরনের অভিজ্ঞতা নেই। তো এই মানি প্লান্ট গাছটা আমি মাটির মধ্যে লাগিয়েছি, তবে পানি কতদিনে দিতে হবে বা রোদ কতদিনে দিতে হবে বা এটার কোনো সার দিতে হবে কিনা অবশ্যই প্লিজ আপুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে হচ্ছে পান্তা ভাত ছিল আগের দিনের, তো পান্তা ভাতগুলো নষ্ট করার কি প্রয়োজন, এটাকে আমি আগে বেসিন থেকে সুন্দর করে ধুয়ে এনে এখন হচ্ছে খাবার পানি দিয়ে ভালো করে বেশি করে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দুপুরবেলা আমি খেয়ে ফেলবো বা হচ্ছে আপনাদের ভাইয়া যদি খায়, আপনাদের ভাইয়া খাবে, আমার থেকে আপনাদের ভাইয়া ঠান্ডা ভাত বেশি পছন্দ করে, ও খেয়ে নেবে। আর এখন হচ্ছে আমরা আলু ভর্তা করে নেব। তো আলু ভর্তার কথা বলি, এই যে আলু ভর্তাটাও মনে হয় আর 2-4 দিন যদি এরকম থাকে আমরা খেতেও পারবো না, কারণ আলুরও এত বেশি দাম, যেখানে আমাদের কোনো ইনকামই নেই। তো আমরা কিভাবে হচ্ছে বাজার খরচা করব সেটাই চিন্তা করছি আর কি। তো ঘরে এই কয়টা আলু ছিল, আর এই কয়টা আলু দিয়ে হচ্ছে আজকে ভর্তা করে খাবো আর কি। আর আপনারা দেখেছেন আমি ডালও রান্না করতেছি, তো ডাল রান্না করছি আর হচ্ছে আজকে আলু ভর্তা দিয়ে দুপুর আর রাতে আমাদের হয়ে যাবে আর কি। এই আর কি। তো কে কোথায় কেমন আছেন, কি অবস্থাতে আপনাদের দিন যাচ্ছে অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনাদেরকে কিন্তু আমি অনেক বেশি মিস করছি, কারণ আমার প্রিয় আপুরা কে কোথায় কেমন আছে, কোন অবস্থাতে আছে, কার এলাকায় কি ঘটনা ঘটছে, ওটা অবশ্য আসলে যদি নেট থাকতো তাহলে জানা যেত। তো যেহেতু একদম আমরা অনলাইনের বাইরে চলে গেছি, যার কারণে কারোর সাথে কারো কোনো ধরনের যোগাযোগ নেই। তো যেখানে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সহি সালামতে সবার
আমার সাথে থাকতে পারে সেই দোয়াটুকু সবাই করবেন। আর এই আর কি, আসলে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুর ভর্তা করে ফেলেছি। আর আলুর ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আমি কিন্তু পান্তা ভাত আমিই খেয়েছি আলু ভর্তা দিয়ে, খুব মজার ছিল। এখন আলু ভর্তাগুলো করার পরে মোটামুটি থালাবাটি হয়ে গেছে বেসিনে বা সিঙ্কে আর কি। তো ওগুলো হচ্ছে এখন মেজে ঘষে নেব। এই যে একটা সংসারে আসলে টুকিটাকি সারাদিন এই কাজগুলোই থাকে, প্রতিদিন এই একই কাজ থাকে। তো ঘুরে ফিরে আপনাদের সাথে এগুলো দেখানো ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। তো আপুরা, আমার প্রিয় আপুরা কিন্তু আমার এই সাধারণ লাইফস্টাইলটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি আপুদেরকে ভালোবেসে হচ্ছে প্রতিদিন আমার এই ভিডিওগুলো করে যাই। আর আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক সাড়া দেয় আমার ভিডিওতে। আপুদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আপনারা অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করে বলেন, অনেকে দুঃখ শেয়ার করেন, অনেকে সুখগুলো শেয়ার করেন। খুব ভালো লাগে আপনাদের এই দুঃখ সুখগুলা। তো আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সংসারে সালামতে থাকতে পারি। এই দোয়াটুকু আপনাদের সবারই কাছে চাই। আজকের মতো আমি এখানে বিদায় নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, যদি মহান রাব্বুল আলামিন আপনাদেরকে বাঁচিয়ে রাখে, আমাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।